মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত করবে ইরান, আমেরিকা কি প্রস্তুত? সীমানা ভাঙছে, এতদিন লড়াই ছিল মধ্যপ্রাচ্যে, জর্ডান, বাহরাইন, কুয়েত, ইরাক, কিন্তু এখন ইরান সংকেত দিচ্ছে মানচিত্র আরো বড় হচ্ছে। আমেরিকার যেখানে যেখানে ঘাঁটি আছে সব এখন নিশানায়। সংসদ সদস্যের বোমা ফাটানো দাবি। ইরানের সংসদ সদস্য আলী কাজেরিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তার নাম পরিচিত। তিনি সরাসরি বললেন, ইরান এখন মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত শুরু করেছে, কারণ ওই দূরের ঘাঁটিগুলো থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা হচ্ছে, তাই সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। আরো বললেন, এই যুদ্ধে আমেরিকা ইতিমধ্যে 16টি আঞ্চলিক ঘাঁটি হারিয়েছে। এই সংখ্যা যদি সত্য হয়, তাহলে আমেরিকার সামরিক অবকাঠামো মধ্যপ্রাচ্যে একটি বড় ধাক্কা খেয়েছে। শুরু হয়েছিল একটি হেলিকপ্টার দিয়ে, হরমুজ প্রণালী। মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার টহলে হঠাৎ ড্রোন হামলা, 2 সেনা সদস্য বেঁচে গেলেন অলৌকিকভাবে। ট্রাম্প রাগে ফুটছিলেন, তিনি নিজেই বললেন, খুব দামি হেলিকপ্টার, কিন্তু মানুষ দুটো বাঁচায়, ভাগ্য ভালো, আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। সেন্টকম তাৎক্ষণিক পদক্ষেপ নিল। বন্দর আব্বাস, কেশমদ্বীপ ও জাস্ক এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, রাডার সাইট সব ধ্বংস। সেন্টকম বলল, এটা আত্মরক্ষামূলক আনুপাতিক জবাব। ইরান বলল, এটা আগ্রাসন। MQ-9 ভূপাতিত সরাসরি ক্যামেরায়। এরপর ইরান একটা কাজ করলো যা পুরো বিশ্বকে চমকে দিল। IRGC নাটকীয় ফুটেজ প্রকাশ করলো। আমেরিকার MQ-9 রিপার ড্রোন কোটি কোটি ডলারের সার্ভেইলেন্স মেশিন বুশেহর প্রদেশের আকাশে ট্র্যাক করা হলো, নিশানা নেওয়া হলো, ধ্বংস করা হলো, সব ক্যামেরায় ধরা। বার্তাটা স্পষ্ট, আমেরিকার সামরিক সম্পদ এখন আর অস্পৃশ্য নয়। জর্ডানে F-35 হ্যাঙ্গার উড়িয়ে দেওয়ার দাবি IRGC বিবৃতি দিল। আল আজরা এয়ারবেস, জর্ডান, দীর্ঘ পাল্লার সলিড ফুয়েল মিসাইল, 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। কি ছিল সেই লক্ষ্যবস্তু? F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। IRGC ঘোষণা করল, শিশু হত্যাকারী আমেরিকান বাহিনীর ঘাঁটিতে 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্য আঘাত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। এর আগে 21টি লক্ষ্যবস্তুতেও আঘাতের দাবি করেছে ইরান। একই সাথে বাহরাইনের 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের একাধিক এয়ারবেস, ইরাকের হারার ঘাঁটি। ইরান বলছে সব নিশানায়। ইরানের হুঁশিয়ারি, পরিণতির দায় আমেরিকার। ইরানের কাটামারিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার আনুষ্ঠানিক বিবৃতি দিল, মিথ্যা অজুহাতে হামলা চালানো সন্ত্রাসী। মার্কিন বাহিনী যদি আবার ইরানে আগ্রাসন করে, আঞ্চলিক লক্ষ্যবস্তুর তালিকায় থাকা নির্ধারিত সব ঘাঁটিতে আরো ভয়ঙ্কর ও ব্যাপক হামলা চালানো হবে। পরিণতির সম্পূর্ণ দায় আমেরিকার। IRGC আরো যোগ করল, ইসলামের বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে চূর্ণকারী ও নির্ণায়ক জবাব দিতে প্রস্তুত। জর্ডান কি ভুল করল? কাজেরিয়ান একটা বিপজ্জনক কথা বললেন। জর্ডান আমেরিকাকে তার আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। এটা করে জর্ডান নিজেই সংঘাতের পক্ষ হয়ে গেছে, তাই জর্ডানও বৈধ লক্ষ্যবস্তু। এটা শুধু কথার কথা নয়, মিসাইল ইতিমধ্যে পড়েছে। এরপর কোথায় যাচ্ছে এই যুদ্ধ? সেন্টকম বলছে অপারেশন শেষ, ইরান বলছে শুরু মাত্র। একদিকে ট্রাম্পের আরো কঠিন মার, অন্যদিকে ইরানের মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত। হরমুজ বন্ধ, তেলের বাজার টালমাটাল, রাশিয়া পেছনে, বিশ্বের নজর মধ্যপ্রাচ্যে। প্রতিটি মিসাইল একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই যুদ্ধ কোথায় থামবে? আমেরিকার 20টি ঘাঁটি ধ্বংস, রিপার ড্রোন ভূপাতিত, আকাশযুদ্ধে ইরানের কাছে হার মানল পরাশক্তি। 3টি বিমানবাহী রণতরী, 200-র বেশি যুদ্ধ বিমান, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক মেশিন। আমেরিকা পারস্য উপসাগরে এই বিশাল শক্তি নিয়ে এসেছিল ইরানকে চূর্ণ করতে, কিন্তু যুদ্ধের ধুলো যখন একটু সরল, দেখা গেল ছবিটা উল্টো। মধ্যপ্রাচ্যের 8টি দেশে আমেরিকার কমপক্ষে 20টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরান, আর মার্কিন বাহিনীর সবচেয়ে ভরসার অস্ত্র MQ-9 রিপার ড্রোন মাটিতে ফেলে দিয়েছে তেহরান। প্রশ্নটা এখন একটাই, আকাশযুদ্ধে কি সত্যি হার মানল পরাশক্তি? রিপার যখন শিকার হলো, MQ-9 রিপার নামেই আতঙ্ক। এই ড্রোন আফগানিস্তানে তালেবান কমান্ডার শেষ করেছে, ইরাকে মিলিশিয়া নেতা মেরেছে, সিরিয়ায় রাতের অন্ধকারে নীরব মৃত্যু নামিয়েছে। যাকে লক্ষ্য করে সে জানতেও পারেনি কখন শেষ হয়ে গেছে। সেই রিপার এবার হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে আর উঠতে পারেনি। ইরান এই রিপারকে ভূপাতিত করতে ব্যবহার করেছে আরাশি কামান দিয়ে, তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, যা এই যুদ্ধেই প্রথমবার যুদ্ধের মাঠে নামলো। প্রথম অভিষেকেই শিকার, প্রথম পরীক্ষাতেই পাস। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি এরপর যা বললেন তা ওয়াশিংটনকে ভাবিয়ে তুলেছে। তিনি বললেন, শত্রুরা MQ-9, হার্মিস 900, লুকাস এই শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর দিয়ে যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু ইরান সেই ড্রোন ধ্বংস করে দেখিয়ে দিয়েছে মার্কিন আকাশ আধিপত্য অপরাজেয় নয়। 20টি ঘাঁটি,
মানচিত্র জুড়ে আঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, সাম্প্রতিক এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের 8টি দেশে ছড়িয়ে থাকা আমেরিকার কমপক্ষে 20টি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে ইরান, শুধু ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে। এটা কোনো এলোপাথারি হামলা ছিল না, এটা ছিল সুপরিকল্পিত, সুনির্দিষ্ট, প্রতিটি লক্ষ্য বেছে নেওয়া। বছরের পর বছর ধরে ইরান বলে আসছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটি সামরিক স্থাপনা তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে। অনেকে সেটাকে হুমকির ভাষা বলে উড়িয়ে দিয়েছিল। যুদ্ধের মাঠ প্রমাণ করলো হুমকি ছিল না, সত্য ছিল। কয়েক মাস হামলার পরেও ইরান দাঁড়িয়ে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের সামরিক স্থাপনায় কয়েক মাস ধরে হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনো অক্ষুণ্ণ। কেন? কারণ ইরান যে পথে হেঁটেছে সেটা চমৎকার। তারা স্থির রাডার সিস্টেমের উপর নির্ভরতা কমিয়েছে। স্থির মানে লক্ষ্যবস্তু শত্রু খুঁজে নিতে পারে, ধ্বংস করতে পারে। তাই ইরান বেছে নিয়েছে সহজে স্থানান্তরযোগ্য, তুলনামূলক সস্তা, দেশেই তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা। ধ্বংস করলে আরেকটা আসে, একটা সরলে অন্যটা বসে, হাইড্রার মাথার মতো। 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সচল। এই যুদ্ধের মাঝেই খবর এলো ইরান তাদের 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সক্রিয় করেছে। বিশ্লেষকদের হিসাব বলছে এই ঘাঁটিগুলোতে কমপক্ষে 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র একটি লক্ষ্য। 1000 লক্ষ্য মানে 1000 সম্ভাব্য আঘাত। মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি, কোনো বন্দর, কোনো তেল স্থাপনা এই রেঞ্জের বাইরে নয়। আয়রন ডোম ধ্বংস, ইসরায়েল কাঁপছে, হিজবুল্লাহর নতুন যুদ্ধ কৌশল। 5টি আয়রন ডোম ইউনিট 1 মাসে গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল যে অস্ত্রকে অপরাজেয় মনে করত, যে প্রযুক্তির উপর ভর করে দশকের পর দশক আরব বিশ্বকে তুচ্ছ করে এসেছে তেল আবিব, সেই আয়রন ডোমই এখন ধুলোয় মিশছে। আর এই অসাধ্য সাধন করেছে ইরানের মদতপুষ্ট লেবাননের হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিয়ম বদলে যাচ্ছে। শিকারী এখন নিজেই শিকারে পরিণত। কৌশলের বিপ্লব, শুধু রকেট নয়, এবার লক্ষ্য আয়রন ডোম। এতদিন হিজবুল্লাহর যুদ্ধ কৌশল ছিল সরল, হাজারে হাজারে রকেট ছোড়ো, ইসরায়েলের শহরগুলোকে চাপে রাখো। জবাবে আয়রন ডোম সেই রকেট মাঝ আকাশে ধ্বংস করে দিত। খেলাটা ছিল সংখ্যা, কে বেশি রকেট ছুটতে পারে বনাম কে বেশি আটকাতে পারে। কিন্তু এবার হিজবুল্লাহ সম্পূর্ণ নতুন পথে হেঁটেছে। রকেটের সংখ্যা বাড়ানোর বদলে তারা সরাসরি টার্গেট করেছে আয়রন ডোমের লঞ্চার আর রাডার সিস্টেমকে। প্রিসিশন গাইডেড অ্যাটাক, লয়টারিং মিউনিশন, এক ধরনের আত্মঘাতী ড্রোন যা আকাশে উঠতে থাকে এবং সঠিক মুহূর্তে আঘাত করে। এই ড্রোনগুলো আগে আয়রন ডোমের অবস্থান শনাক্ত করে, তারপর নিখুঁতভাবে আঘাত হানে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন নিশ্চিত করেছে 1 মাসে 5টি পর্যন্ত আয়রন ডোম ইউনিট ধ্বংস করতে পেরেছে হিজবুল্লাহ। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা বিপর্যয়গুলোর একটি। আয়রন ডোম শুধু একটি অস্ত্র নয়, এটি ইসরায়েলের মানসিক ঝাল। সাধারণ ইসরায়েলি নাগরিক জানত রকেট আসলেও আয়রন ডোম আছে। এই নিরাপত্তার অনুভূতি ইসরায়েলকে দশকের পর দশক আক্রমণাত্মক নীতি নেওয়ার সাহস দিয়েছে। এখন যখন সেই ঢালে ফাটল ধরছে, পুরো কৌশলই প্রশ্নের মুখে। সামরিক বিশ্লেষকরা বলছেন আয়রন ডোমের একটি ইউনিট ধ্বংস মানে শুধু একটি যন্ত্র হারানো নয়, এর মানে হলো সেই এলাকার আকাশ সুরক্ষায় ফাঁক ফোকর তৈরি হওয়া। সেই ফাঁক দিয়ে রকেট, ড্রোন বা মিসাইল ঢুকে পড়তে পারে। উপরের স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেম তখন বেশি চাপে পড়ে। পুরো নেটওয়ার্কে ডমিনো ইফেক্ট শুরু হয়। 4 জুন আমেরিকা ও ইসরায়েল মিলে একটি যুদ্ধবিরতির কাঠামো তৈরি করেছে। পরিকল্পনা হলো হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে পিছিয়ে যাবে, নির্দিষ্ট এলাকায় শুধু লেবাননের সরকারি সেনা থাকবে, হিজবুল্লাহর যোদ্ধারা আরো উত্তরে সরে যাবে। হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম এই প্রস্তাব শুনে একটাই কথা বললেন, সম্পূর্ণ প্রত্যাখ্যান। এই পুরো চিত্রটা আসলে একা হিজবুল্লাহর যুদ্ধ নয়, এটা ইরানের সুদূর প্রসারী কৌশলের অংশ। কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি স্পষ্ট বলেছেন ইসরায়েলকে যুদ্ধপূর্ব অবস্থানে ফিরতে হবে, তবেই উত্তর সীমান্তে শান্তি আসবে। হিজবুল্লাহর যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা শীঘ্রই নিজেদের প্রতিরোধের ফল দেখতে পাবে। আর ইরান একটি বড় শর্ত জুড়ে দিয়েছে, ওয়াশিংটনের সাথে যে কোনো বৃহত্তর চুক্তিতে লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। মানে হিজবুল্লাহর রণাঙ্গন এখন ইরানের পারমাণবিক আলোচনার সাথে সরাসরি যুক্ত। এক টেবিলে সব ইস্যু, এটাই তেহরানের কৌশল। রাতের আকাশ চিরে ধেয়ে গেল এক অগ্নিগোলক। তেল আবিব থেকে হাইফা সবখানেই তখন সাইরেনের কান ফাটানো আওয়াজ। মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগে আঘাত হানল ইরানের এক নতুন মারণাস্ত্র। কোনো সাধারণ ড্রোন নয়, এটি তেহরানের একদম নতুন প্রজন্মের জেট চালিত যুদ্ধ বিমান সদৃশ ইউএভি।
ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নাকানি চুবানি খাইয়ে তাড়িয়ে দেওয়ার ঠিক পরপরই ইরান এবার সরাসরি ইসরায়েলের ওপর এই মারণাস্ত্রের লাইভ ডেমো বা প্রদর্শনীর মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল শত্রু শিবিরের এতদিনের অহংকার। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান এখন একচ্ছত্র নায়ক, যার প্রতিটি চাল প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে বাধ্য। ওমান সাগর থেকে ইসরায়েল ড্রোনের নতুন দিগন্ত। ইরানের তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী গত 8 জুন রাতে ইসরায়েলে চালানো বিমান হামলায় ইরান তার সদ্য উন্মোচিত জেট চালিত ড্রোন ব্যবহার করেছে। এটি কোনো পরীক্ষামূলক মহড়া ছিল না, এটি ছিল সরাসরি রণক্ষেত্রে শত্রুকে বধ করার প্রথম সফল বাস্তব প্রয়োগ। এর মাত্র কয়েকদিন আগে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর বিরুদ্ধে ইরান তাদের শাহেদ ড্রোন ব্যবহার করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিশন। ইরানি কর্মকর্তারা এই নতুন ড্রোনকে বর্ণনা করেছেন এক উচ্চগতির অ্যাটাক ড্রোন হিসেবে। এটি এত দ্রুত লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় যে শত্রুর প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডারগুলো একে শনাক্ত করার আগেই সব রফাদফা হয়ে যায়। মার্কিন ও ইসরায়েলি নৌবহর এখন আর কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না যে পরবর্তী আঘাতটি ঠিক কোন দিক থেকে আসবে, কারণ ইরান এখন জল, স্থল আর আকাশ 3 পথেই তাদের আক্রমণের জাল বিছিয়ে দিয়েছে। ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মরণ কামড়। ইরানকে নায়ক বলা হচ্ছে তার রণকৌশলের অনন্য দক্ষতার কারণে। তেহরান তাদের উপকূলীয় প্রতিরক্ষাকে এমন এক ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র কাঠামো সাজিয়েছে যা দিয়ে যে কোনো শক্তিশালী নৌবাহিনীকে গুড়িয়ে দেওয়া সম্ভব। স্বল্প পাল্লার নাসির ও ঝাঁক আক্রমণ। মাত্র 35 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি আকারে ছোট হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি তৈরি হয়েছে সংকীর্ণ জলসীমায় অত্যন্ত দ্রুতগতির এবং তীব্র লড়াইয়ের জন্য। স্পিডবোট এবং হেলিকপ্টার থেকে একসাথে ডজন ডজন নাসির মিসাইল ছুড়ে স্কোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক আক্রমণের মাধ্যমে শত্রুর ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অচল করে দেওয়া যায়। ছোট ও মাঝারি আকৃতির যুদ্ধ জাহাজ ধ্বংস করতে এর জুড়ি নেই। মাঝারি পাল্লা নূর ও কাদির। উপকূল সুরক্ষায় ইরানের প্রথম দেশীয় ক্রুজ মিসাইল হল নূর। 1990-এর দশক থেকে এটি ইরানের উপকূলীয় প্রতিরক্ষার মেরুদণ্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার কারণে শত্রুর রাডার একে দেখতেই পায় না। 120 কিলোমিটার পাল্লার এই মিসাইল ফ্রিগেট বা বড় যুদ্ধ জাহাজকে এক আঘাতেই পঙ্গু করে দিতে পারে। দূরপাল্লার কাদির 380 ও আবু মাহদি। ইরানের দূরপাল্লার শক্তি দেখে পশ্চিমা বিশ্বের চোখ এখন কপালে উঠেছে। কাদির 380 ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটারের বেশি, যা পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে অনেক দূরে আঘাত হানতে সক্ষম। মাত্র কয়েক মিনিটে একক অপারেটর দ্বারা এটি উৎক্ষেপণ করা যায়। রামাত ডেভিড নামটা হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু ইসরায়েলের সামরিক মানচিত্রে এটি এমন এক ঘাঁটি যাকে বলা হয় আকাশ যুদ্ধের অন্যতম স্নায়ুকেন্দ্র। আর সেই ঘাঁটিকেই ঘিরে এবার নতুন বার্তা পাঠিয়েছে ইরান। সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হোক কিংবা ধ্বংসাবশেষের আঘাত, ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। যুদ্ধের ময়দানে একটি পুরনো প্রবাদ আছে, ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছে। রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পৌঁছে যাওয়া যেন সেই ধোঁয়ারই আরেকটি ইঙ্গিত। ইসরায়েলি সূত্র স্বীকার করেছে ইরানের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রামাত ডেভিডের একটি স্থাপনায় আঘাত করেছে। ঘটনাটি হয়তো সরাসরি হামলা নয়, কিন্তু বার্তাটি ছিল একেবারে সরাসরি। ইরান যেন বলতে চেয়েছে আমাদের হাত কতদূর পৌঁছাতে পারে সেটি আর কল্পনার বিষয় নয়। রাতের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। আর সেই দাবির পরপরই ইসরায়েলের অভ্যন্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে রামাত ডেভিড বিমান ঘাঁটির নাম। বলা হয়ে থাকে যুদ্ধ শুধু গোলা বারুদের লড়াই নয়, এটি মনস্তত্ত্বেরও লড়াই। আর সেই মনস্তাত্ত্বিক যুদ্ধে ইরান যেন ক্রমেই নতুন নতুন চাল দিচ্ছে। রামাত ডেভিড বিমান ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থার একটি বড় অংশ এই ঘাঁটির ওপর নির্ভরশীল। ফলে সেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও পৌঁছে যাওয়া সামরিক বিশ্লেষকদের কাছে শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং নিরাপত্তা বলয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার মতো ঘটনা।
ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেদের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি নিয়ে গর্ব করে এসেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় দুর্ভেদ্য বলেই প্রচার করা হয়, কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক সময় প্রচারণার দেয়ালে ফাটল ধরিয়ে দেয়। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তদন্ত শুরু করেছে, কিভাবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এত গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে পৌঁছালো, প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কিভাবে কাজ করেছে, কোথাও কোনো দুর্বলতা ছিল কিনা, সবকিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তেহরান এই ঘটনাকে নিজেদের কৌশলগত সাফল্যের অংশ হিসেবেই দেখছে, কারণ যুদ্ধের ভাষায় কখনো কখনো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতিপক্ষকে সতর্কবার্তা দেয়া। ইরান বহুদিন ধরেই বলে আসছে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ কিংবা আন্তর্জাতিক সমালোচনা কোনোটি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামাতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা আরো দীর্ঘ পাল্লার এবং আরো নিখুঁত প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে বলে দাবি করে আসছে। আর এখন যখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নাম আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে আসছে, তখন তেহরানের কৌশলগত অবস্থান আরো দৃশ্যমান হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ইরান শুধু ক্ষেপণাস্ত্র ছুটছে না, তারা এক ধরনের রাজনৈতিক বার্তাও ছুটছে। সেই বার্তা হলো, সংঘাত যদি বাড়ে তাহলে যুদ্ধের ময়দান সীমান্তে আটকে থাকবে না, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির বাইরে থাকবে না। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অনেকটা দাবার বোর্ডের মতো, এক চালের জবাবে আরেক চাল, এক হামলার জবাবে আরেক হামলা, কিন্তু প্রতিটি চালের পেছনে রয়েছে বড় কৌশল, বড় হিসাব। 4 সপ্তাহের বেশি সময় ধরে ইরান সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বসাল। কমপক্ষে 4টি শক্তি অবকাঠামো ধুলোয় মিশলেও কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আর রিয়াদ কি করলো? ইরানের রাষ্ট্রদূতকে একবার ডাকলো, উদ্বেগ প্রকাশ করলো, সংযম দেখাতে বলল সবাইকে, মানে আক্রমণকারী ও আক্রান্ত দুই পক্ষকে। যেন ঘরে আগুন লাগলে দমকলকে বলা হচ্ছে একটু আস্তে পানি ঢালো। এটা দুর্বলতা নয়, এটা রাজনৈতিক কাপুরুষতা। আর এই কাপুরুষতার মধ্যেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক জয়। 8 এপ্রিলের যুদ্ধবিরতির পরদিন সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 5টি উপসাগরীয় দেশে ফোন করলেন। কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও আরব আমিরাত। এই 5 দেশের প্রত্যেককে ইরান সপ্তাহের পর সপ্তাহ আঘাত করেছে। কেউ ফোন ধরল না, শুধু সৌদি আরব ছাড়া। যে দেশ সবচেয়ে বেশি মার খেয়েছে সেই আক্রমণকারীর ফোন তুলল। এর চেয়ে বড় নতজানু হওয়ার দৃশ্য আর কি হতে পারে? আরব আমিরাত কিন্তু ভিন্ন পথ নিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো, ইসরায়েলের আয়রন ডোম নিল, পাল্টা হামলা করলো, গোপনে হলো। আর সৌদি আরব বড় ভাই সেজে বসে রইল মাঝখানে, নিরপেক্ষ সালিশির ভূমিকায়, যেন সে আক্রান্ত নয়, বিচার। সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল এর পক্ষে যুক্তি সাজালেন। ইরানের সঙ্গে যুদ্ধে না গিয়ে মোহাম্মদ বিন সালমান আসলে ইসরায়েলের ফাঁদ এড়িয়েছে। তার দাবি, যুদ্ধে জড়ালে ইসরায়েল একমাত্র শক্তি হিসেবে দাঁড়িয়ে যেত। ইরানের ক্ষমতার প্রতি এই নমনীয়তার পাশাপাশি ইসরায়েলের প্রতি সৌদি আরবের মনোভাব ক্রমে কঠোর হচ্ছে। সোমালিল্যান্ডে ইসরায়েল একজন অনাবাসিক রাষ্ট্রদূত নিযুক্ত করল। কূটনীতির ভাষায় এটা তুচ্ছ ঘটনা। রিয়াদ 13টি আরব ও ইসলামী দেশকে নিয়ে যৌথ নিন্দা জানালো। 2015 থেকে শুরু করে বছরের পর বছর সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল। 7 অক্টোবরের পরেও সৌদি কর্তারা বলছিলেন গাজা যুদ্ধ থামলেই স্বাভাবিকীকরণ হবে, কিন্তু 2025 সালের গ্রীষ্মে বদলে গেল দৃশ্যপট। সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সুর বদলালো। এখন দাবি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে কোনো কথাই নেই। যে দাবি রাজনৈতিকভাবে অসম্ভব, সেটাকে শর্ত বানানো মানে আলোচনার দরজাই বন্ধ করে দেয়া। 2026 সালের প্রথম প্রান্তিকে সৌদি বাজেট ঘাটতি রেকর্ড $34 বিলিয়ন। ভিশন 2030 অনেকটাই কাগজে স্বপ্ন হয়ে পড়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার পথ মিলছে না, কিন্তু ইরান এই পুরো সমীকরণে লাভবান। শত্রু যদি নিজেই বিভ্রান্ত হয়, নিজেই দ্বিধায় পড়ে, নিজেই সুযোগ ছেড়ে দেয়, তাহলে যুদ্ধ না করেও জেতা যায়। সৌদি আরবের এই দোদুল্যমান নীতি তেহরানের জন্য সোনায় সোহাগা। একদিকে হামলা করো, অন্যদিকে ফোন করো, রিয়াদ দুটোতেই সাড়া দেয়। সৌদি আরবের নেতৃত্ব এখন এমন বন্ধুর মুখোমুখি হতে ভয় পাচ্ছে ইরানের, ভয় পাচ্ছে নিজের দুর্বলতার আয়নার। আর সেই ভয়ের সুযোগ নিয়ে ইরান তার আঞ্চলিক দাপট পাকা করছে, একটি ক্ষেপণাস্ত্র না ছুড়ে, শুধু ফোনের ওপারে থেকে। যুদ্ধের আগুন নেভেনি, কেবল ছাই চাপা পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, তা যে কোনো মুহূর্তে আবার জ্বলে উঠতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিলেন, একদিন পরেই আবার জানালেন আলোচনা চলছে। কিন্তু এই টালমাটাল পরিস্থিতিতে তেহরান হাত গুটিয়ে বসে নেই।
চিন্তন প্রতিষ্ঠান জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি জানাচ্ছেন, এবারের যুদ্ধের ছক আগের বারের চেয়ে একেবারে আলাদা হবে। প্রথম দফায় ইরান ধীরে ধীরে গুটি সাজিয়েছিল, মাসের পর মাস ধরে টিকে থাকার কথা মাথায় রেখে ক্ষেপণাস্ত্রের মজুদ বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এবার ইরান মনে করছে লড়াই হবে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র, তাই সব শক্তি এক ঝটকায় ঢেলে দেওয়ার পরিকল্পনা। হামিদ রেজা বলছেন, নতুন করে যে কোনো লড়াই শুরু হলে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, শত্রুর হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিতে। ইরানের সবচেয়ে মারাত্মক অস্ত্র বন্দুক নয়, তেল। উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র, শোধনাগার ও বন্দরগুলো এই তিনটি শিয়ায় আঘাত করলেই বিশ্ব অর্থনীতির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এই প্রতিবেশীদের চাপে রেখেছে তেহরান। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ব্যাপক হলে এই দেশগুলো আর দর্শকের আসনে বসে থাকতে পারবে না, তারাও যুদ্ধে জড়িয়ে যাবে। আর সেটাই ইরানের চাল। উপসাগরীয় নেতারা এই আগুনে পুড়তে চান না বলেই এতদিন সংঘাত এড়িয়ে চলছেন। তাদের এই ভয়টুকুই এখন ইরানের হাতে সবচেয়ে বড় তাস। দুই সমুদ্রে দুই ফ্রন্ট। সমুদ্রপথ থেকে দুনিয়াকে দুই ভাগ করে দেওয়ার ক্ষমতা ইরানের আছে। একদিকে হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের মুখ, অন্যদিকে বাব আল মানদেব, লোহিত সাগরের গলা। এই দুটো সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলে যে বিপর্যয় নামবে তা সামলানো ট্রাম্পের পক্ষে কঠিন হয়ে যাবে। ইয়েমেনের হুথিরা বাব আল মানদেবের ঠিক পাশেই থাকে। ইরান সমর্থিত এই গোষ্ঠী নতুন যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার দিয়ে রেখেছে। তবে প্রথম দফার লড়াইয়ে তারা সতর্কতার সঙ্গে পা ফেলেছিল, কারণ তাদের অস্ত্রের মজুদ শেষের দিকে। তারপরও যুক্তরাষ্ট্র যদি একসঙ্গে দুটো সামুদ্রিক ফ্রন্টে মোকাবিলার চাপে পড়ে, তবে কৌশলগত সুবিধা ইরানের দিকে হেলে পড়বে। আমিরাতকে উটের যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি। ইরানের সরকার ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খারাতিয়ান এক পডকাস্টে বলে দিয়েছেন, আমাদের অবশ্যই আমিরাতকে উটে চড়ার যুগে ফিরিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজন হলে আবুধাবি দখল করব। কথাটা শুনতে অতিরঞ্জিত মনে হলেও আরব গালফ স্টেট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ আলী আল ফোনে সতর্ক করছেন, এই বক্তব্য ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ নেতাদের চিন্তার প্রতিফলন। কারণ হলো, মার্কিন ইসরায়েলে হামলার সময় আমিরাত ও সৌদি আরব নাকি গোপনে ইরানের বিরুদ্ধে সাহায্য করেছে। এই বিশ্বাস এখন তেহরানের অন্দরে শিকড় গেড়েছে। তাই উপসাগরীয় প্রতিবেশীরা এবার শুধু যুদ্ধের দর্শক নয়, সরাসরি লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে আছে। বিশ্বের তেলের শিরা কেটে দেওয়ার ক্ষমতা যার হাতে, সে দেশ সহজে হার মানে না। ইরান ঠিক এই বার্তাটাই এখন পৌঁছে দিতে চাইছে ওয়াশিংটনে। যুদ্ধের আকাশে হঠাৎই যেন বজ্রপাত, শব্দহীন বিস্ফোরণের মতো এক সত্য, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, কিন্তু প্রভাব তার বিস্ফোরক। ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র হারিয়েছে অন্তত 42টি সামরিক বিমান। সংখ্যা নয়, এ যেন এক প্রতীক শক্তির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা নির্মম সত্য। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদন যেন সেই লুকোনো গল্পের দরজা খুলে দিয়েছে। বোমারু বিমান, নজরদারি প্ল্যাটফর্ম, ড্রোন, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, যুদ্ধের প্রতিটি স্তম্ভে আঘাত লেগেছে। আকাশের আধিপত্য, যা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সম্পদ, সেখানে ইরান যেন লিখে দিচ্ছে নতুন সমীকরণ। ঘটনার সূত্রপাত 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে শুরু করে ইরানে সামরিক অভিযান। নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। নামের মধ্যেই ছিল গর্জন, ছিল আধিপত্যের ঘোষণা। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে গর্জনের চেয়ে বেশি শোনা গেছে প্রতিরোধের শব্দ, ইরানের প্রতিরোধ। 40 দিনের মাথায় 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আসে সাময়িক যুদ্ধবিরতি। কিন্তু ততদিনে যুদ্ধের খতিয়ান তৈরি হয়ে গেছে। সেই খতিয়ানে যুক্তরাষ্ট্রের ক্ষতির অঙ্ক শুধু সংখ্যা নয়, এ এক কৌশলগত ধাক্কা। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত বিমানের তালিকায় রয়েছে 4টি F-15E স্ট্রাইক ইগল, একটি F-35A লাইটনিং 2, একটি A-10 থান্ডারবোল্ট 2। আকাশে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারও রক্ষা পায়নি। এমনকি আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতীক E-3 সেন্ট্রি বিমানও ধ্বংস হয়েছে। আর ড্রোন যুদ্ধ, সেখানে তো ইরান যেন দাবার বোর্ড উল্টে দিয়েছে। 24টি MQ-9 রিপার এবং একটি MQ-4C টাইট্রন। এই অত্যাধুনিক নজরদারি ড্রোনগুলো হারানো মানে যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ হয়ে যাওয়া, অন্তত আংশিকভাবে। এই তালিকা শুধু ক্ষয়ক্ষতির বিবরণ নয়, এটি এক যুদ্ধের ভাষ্য, যেখানে প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে কৌশল, দৃঢ়তা এবং প্রস্তুতি। পেন্টাগন নিজেই স্বীকার করেছে, এই অভিযানের ব্যয় ইতিমধ্যে $29 বিলিয়ন ছুঁয়েছে। কিন্তু টাকার অঙ্ক কি সব বলে? না, আসল গল্পটা লুকিয়ে আছে সেই স্বীকারোক্তিতে, যেখানে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের খরচ হিসাব করতেই ব্যয় বেড়ে গেছে।
অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে তা শুধু সাময়িক ক্ষতি নয়, এটি দীর্ঘমেয়াদী চাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন এই প্রতিবেদন শেয়ার করেন, তার ভাষা ছিল আত্মবিশ্বাসে ভরা, প্রায় কবিতার মতো দৃঢ়। তিনি বলেন, যুদ্ধ থেকে ইরান শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, আর সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের অস্ত্র। তার সতর্কবার্তা ছিল স্পষ্ট, যদি আবার আক্রমণ আসে তাহলে ইরান প্রস্তুত। শুধু প্রস্তুত নয়, আরো ভয়ঙ্কর চমক নিয়ে অপেক্ষা করছে। এতদিন যে F-35 কে বলা হতো আকাশের অদৃশ্য সম্রাট, সেই বিমান ভূপাতিত হওয়ার দাবি এখন আর গুজব নয়, এটি আলোচনার কেন্দ্রে। যদি সত্যিই তা ঘটে থাকে, তাহলে এটি শুধু একটি বিমান হারানো নয়, এটি একটি মিথ ভাঙার মুহূর্ত। ইরান যেন সেই যোদ্ধা যে প্রতিপক্ষের ঢাল ভেঙে দিয়ে বলে, আমি এখানে আছি, প্রস্তুত। এই যুদ্ধের প্রতিটি দৃশ্য যেন এক একটি ইঙ্গিত। রানওয়েতে ধ্বংস হওয়া E-3 সেন্ট্রি, মরুভূমিতে পড়ে থাকা F-15E ধ্বংসাবশেষ, এসব শুধু ছবি নয়, এগুলো বার্তা যে প্রযুক্তি যত উন্নতই হোক, প্রতিরোধ যদি অটুট হয়, তাহলে শক্তির ভারসাম্য বদলাতেই পারে। আকাশে উঠছিল অত্যাধুনিক এক হত্যা যন্ত্র। পাইলট নেই, ভয় নেই, ক্লান্তি নেই। ঘন্টার পর ঘন্টা চক্কর দিতে পারে, হেলফায়ার মিসাইল ছুটতে পারে নিখুঁত নিশানায়। নাম তার MQ-9 রিপার, আমেরিকার আকাশ যুদ্ধের মুকুটমণি। এক একটির দাম প্রায় $3 কোটি। এই রিপারের মোট বহরের 1/5 এখন ধ্বংসস্তূপ। ইরান সেটা করে দেখিয়েছে। কিভাবে শুরু হলো এই যুদ্ধ? 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর আর পেছনে ফেরার পথ ছিল না, পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ বিধ্বস্ত। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। হিসাবটা কেমন ভয়ঙ্কর। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, এ পর্যন্ত আমেরিকা হারিয়েছে প্রায় 30টি রিপার ড্রোন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস মাসের শুরুতে বলেছিল 24টির কথা। আসল সংখ্যা তার চেয়েও বেশি। আর্থিক হিসেবে এটি প্রায় $1 বিলিয়ন ক্ষতি। এই যুদ্ধে এ পর্যন্ত মার্কিন খরচ পৌঁছে গেছে $29 বিলিয়ন। কিছু ড্রোন আকাশে গুলি করে ভূপাতিত হয়েছে, কিছু পারস্য উপসাগরীয় ঘাঁটিগুলোতে মিসাইল হামলার মুখে মাটিতেই পুড়ে ছাই হয়ে গেছে। দুটো পথেই শেষ পরিণতি একই, ধ্বংস। ইরানের হাতিয়ার আসলে কি? এখানে এই গল্পটা আরো চমকপ্রদ হয়ে ওঠে। ইরান একা লড়ছে না, নিজস্ব প্রযুক্তির পাশাপাশি তারা ব্যবহার করছে রুশ ও চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক মারাত্মক মিশ্রণ। 2025 সালের জুনে যুদ্ধ শুরু হওয়ার পরপরই চীন ইরানকে সরবরাহ করেছে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি। আর রাশিয়া দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির আওতায় মার্কিন যুদ্ধ জাহাজ ও সেনা দলের স্যাটেলাইট চিত্র পাঠিয়ে দিচ্ছে তেহরানে। এটা শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটা তথ্যের যুদ্ধ। নিউ ইয়র্ক টাইমস একটি ভয়ানক তথ্য ফাঁস করেছে। ইরানি সামরিক কমান্ডাররা সম্ভবত ওই অঞ্চলে মার্কিন যুদ্ধ বিমানের নিয়মিত ওড়ার পথ বা ফ্লাইট প্যাটার্ন নিখুঁতভাবে ম্যাপ করে ফেলেছেন। কোন সময়ে কোন এলাকায় উড়বে, কোন উচ্চতায় যাবে, সব হিসাব তাদের হাতের মুঠোয়। এই জ্ঞান থাকলে মিসাইল ছুটতে আর বেশি বুদ্ধি লাগে না। রিপার ড্রোন হারানোই শেষ কথা নয়। গত এপ্রিলে যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন আগে ইরান একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আমেরিকার সবচেয়ে সক্ষম যুদ্ধ বিমানগুলোর একটি। এই ঘটনা ওয়াশিংটনকে চরম নাটকীয় পরিস্থিতির মুখে ফেলে দেয়। এটা সংবাদ মাধ্যমের ভাষা। বাস্তবে বলতে গেলে ট্রাম্প প্রশাসন কার্যত হতভম্ব হয়ে যায়। এর কিছুদিন পরেই ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। সেটা এখনো টিকে আছে, কতদিন থাকবে কেউ জানে না। তাহলে কি ইরান জিতছে? সেটা বলা কঠিন, কিন্তু এটা স্পষ্ট যে দুর্বল ইরান ধারণাটি এই যুদ্ধে চূর্ণ হয়ে গেছে। রিপার ড্রোনগুলো ছিল আমেরিকার অহংকারের প্রতীক। মানুষ ছাড়া যুদ্ধ করার ক্ষমতা, বিপদ ছাড়া আধিপত্য। ইরান সেই অহংকারের 1/5 ছায়ে পরিণত করেছে। তারা প্রমাণ করেছে যে রাশিয়া চীনের ছায়ে বেড়ে ওঠা একটি আঞ্চলিক শক্তি। সঠিক কৌশল ও সঠিক মিত্র থাকলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও বেকায়দায় ফেলতে পারে। ট্রাম্প যদি পুনরায় পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করতে চান, মার্কিন কর্মকর্তারাই এখন সতর্ক করছেন। ঝুঁকি এখন অনেক বেশি, কারণ ইরান এখন জানে কোথায়, কখন, কিভাবে আঘাত করতে হয়। একটা ফোন কল, এক পাশে ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতারা। ট্রাম্প কথা শেষ করলেন, তারপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বললেন না, একজনও না। ট্রাম্প নিজেই অস্বস্তিতে পড়ে রসিকতা করলেন, তোমরা কি এখনো লাইনে আছো? যে ফোন কলে কাঁপল মধ্যপ্রাচ্য। ট্রাম্প এক লাইনে জড়ো করলেন 8 দেশের শীর্ষ নেতাদের: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, বাহরাইন। উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা। কিন্তু ট্রাম্প হঠাৎ মোড় ঘুরিয়ে দিলেন, বললেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডের পরিধি বাড়াতে হবে এখনই।
ফোন লাইনে বজ্রপাত নামল। সৌদি আরব, কাতার, পাকিস্তান, যাদের ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কই নেই, তারা একটা শব্দও বললেন না। ট্রাম্পের এই মহাপরিকল্পনার সামনে সবচেয়ে বড় পাথর হয়ে দাঁড়িয়ে আছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একসময় ইসরায়েলের দিকে একটু হাত বাড়ানোর ইচ্ছা ছিল তার, কিন্তু গাজায় রক্তের বন্যা দেখার পর রিয়াদের অবস্থান পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকেও বিন সালমান আব্রাহাম অ্যাকর্ডে সই করতে রাজি হননি। সৌদি প্রশাসনের বার্তা একটাই, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, থাকবেও না। আমেরিকান ও ইসরায়েলি কূটনীতিকরাও স্বীকার করছেন এই অচলাবস্থা সহজে কাটছে না। সেপ্টেম্বরে ইসরায়েলে নির্বাচন আসছে। নতুন সরকার কেমন হবে না জেনে সৌদি আরব কোনো বড় চাল চালবে না। বিন সালমান তেলে মাথা দেওয়ার মানুষ নন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, একদিন হয়তো ইরান ও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হবে। এই কথা পড়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা কেউ হেসেছেন, কেউ মাথায় হাত দিয়েছেন। ইরান, যে দেশ দশকের পর দশক ধরে ইসরায়েলকে তার অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি মনে করে, সে কিনা একদিন তেল আবিবকে আলিঙ্গন করবে, এটা কল্পনার জগতেও কঠিন। কিন্তু ট্রাম্প এই কল্পনাকে কূটনীতির হাতিয়ার বানাচ্ছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, মুসলিম নেতারা যদি এই সুযোগ হাতছাড়া করেন, সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এই ধমকের ভাষা দেখিয়ে বোঝা যায় ওয়াশিংটন আসলে কতটা মরিয়া। ইরান যেভাবে খেলছে দাবার ছক, এই পুরো পরিস্থিতিতে ইরান কিন্তু চুপচাপ বসেনি। তারা দাবার ছকে এমন চাল দিচ্ছে যা প্রতিপক্ষকে ভাবিয়ে তুলছে। পরমাণু কর্মসূচির বিস্তারিত আলোচনায় তারা এই মুহূর্তে যাচ্ছে না, সেটা পরের ধাপে। আগে চাই নিরাপত্তার নিশ্চয়তা, আগে চাই নিষেধাজ্ঞা শিথিলের ভাষা। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে, কারণ এটা দিয়ে বিশ্বের তেলের বিশাল একটা অংশ যায়। এখানে ছাড় দিলে আন্তর্জাতিক সম্প্রদায় একটু নরম হবে। কিন্তু ইউরেনিয়াম মজুদ ছেড়ে দেয়া, কোথায় যাবে, কিভাবে যাবে, কে যাচাই করবে, এসব পরে, অনেক পরে। ইরান সময় কিনছে এবং সময় কেনার এই শিল্পে তারা ওস্তাদ। তাসনিম নিউজ একটি সম্ভাব্য কাঠামোর কথা জানিয়েছে। পূর্ণ চুক্তির আগে একটি সীমিত সমঝোতাপত্র, ইরানের তেল রপ্তানিতে সাময়িক ছাড়, বিনিময়ে মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধবিরতি। লেবাননও এই ছাতার নিচে আসবে। হরমুজের বিষয়টা 30 দিনে, আনুষ্ঠানিক পরমাণু আলোচনা 60 দিনে।